তো আজকে আমরা চ্যাপ্টার শুরু করছি। কি বলেছিলাম আমরা আজকে কোন সাবজেক্ট থেকে শুরু করব, কোন টপিক থেকে? এভলিউশন ইন ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। এভলিউশন ইন ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। যেহেতু আমি ভিডিও লেসন করছি, একটু তাড়াতাড়ি করে বলতে হচ্ছে, আমাকে পড়াতে হচ্ছে, তো একটু যদি তোমাদের কোনো প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হয় তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এভলিউশন ইন ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া, এতে আমরা প্রথম থেকে শুরু করব যে আমাদের ইন্ডিয়ার ব্যাংকিং হিস্ট্রিটা কি, মানে বিভিন্ন ব্যাংক যে গঠন হয়েছে তার হিস্ট্রিটা কি, সবার আগে কোন ব্যাংক গঠন হয়েছে সেখান থেকে শুরু করব। তো 1770 সাল থেকে আমাদের ব্যাংকিং শুরু হয়। প্রথম ব্যাংকের নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান। এটা আমাদের প্রথম ব্যাংক ছিল, প্রথম আমাদের ইন্ডিয়ার প্রথম ব্যাংক, মানে ফর্মাল ব্যাংক বলতে পারো। এমনি তো মানি লেন্ডার, লোকাল ব্যাংক, ছোটখাটো মানে এরকম ইনস্টিটিউশন ছিল যেগুলো মানে রিজিওনাল বেসিসে লোন দিত বা কিছু করতো, কিন্তু ফর্মালি ব্যাংক হিসাবে একটা ব্যাংক, ফর্মালি ব্যাংক এস্টাবলিশ হয়েছে 1770 সালে, ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা আবার কিন্তু 1832 সালে বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? তো এটা হলো প্রথম আমাদের ব্যাংক। তাহলে জিজ্ঞেস করে আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ফর্মাল ব্যাংক কোনটা, তাহলে হবে ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট, আমাদের ফার্স্ট কমার্শিয়াল ব্যাংকের নাম কি? আমাদের ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক যদি বলো, ঠিক আছে, প্রথম কমার্শিয়াল ব্যাংক, তাহলে তার নাম হচ্ছে, বা ওল্ডেস্ট কমার্শিয়াল ব্যাংক, ফার্স্ট মানে কিন্তু ওল্ডেস্ট, ফার্স্ট কমার্শিয়াল ব্যাংকের নাম হচ্ছে ঔধ কমার্শিয়াল ব্যাংক। ঔধ কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংকটা এস্টাবলিশড হয়েছিল 1881, হ্যাঁ 1881 সালে এই ব্যাংকটা এস্টাবলিশড হয়েছিল। এই ব্যাংকটা ছিল ভারতের প্রথম কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে? তাহলে এটা তোমরা দেখে নিলে। নেক্সট যেটা ব্যাংকের কথা এখানে বলবো আমি, 1865 গঠন হলো এলাহাবাদ ব্যাংক। আমি কিন্তু এখানে মেইনলি যে ব্যাংকগুলো কথা বলবো, সেই ব্যাংকগুলো এরকম না যে সব ব্যাংকগুলো কবে গঠন হয়েছে তোমাদের এই লেসনে আমি বলবো, মানে কোন ব্যাংকগুলো আমাদের হিস্ট্রি এভলিউশনে হেল্প করেছে, ব্যাংকিং সিস্টেমে কোনো একটা বিশেষ স্পেসিফিক একটা ইম্পর্টেন্স রাখছে, সিগনিফিক্যান্ট রাখছে, সেই ব্যাংকগুলোর কথা আমি এখানে উল্লেখ করব। তো এলাহাবাদ ব্যাংক গঠন হয়েছিল 1865 সালে। এটা ছিল আমাদের ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংক ইন ইন্ডিয়া, ঠিক আছে? আমাদের ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক মানে কি? এদিকে কি দেখা যাচ্ছে তোমাদের? আচ্ছা, আমি এখানে লিখছি ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংক অফ ইন্ডিয়া। যাই হোক, তো আমাদের ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংকের নাম হচ্ছে এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদ ব্যাংক হচ্ছে আমাদের ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংক। আর পাবলিক সেক্টর ব্যাংক মানে কি? সরকারি ব্যাংক। প্রাইভেট মানে বেসরকারি, আর পাবলিক মানে সরকারি। তাহলে আমাদের ওল্ডেস্ট পাবলিক সেক্টর ব্যাংকের নাম হচ্ছে এলাহাবাদ ব্যাংক, ঠিক আছে? তো এই তাহলে আমি বলেছিলাম তোমাদের যে কিছু কনসেপচুয়াল থাকবে, কিছু ফ্যাকচুয়াল থাকবে। তাহলে এগুলো বুঝতেই পারছো, এগুলো ফ্যাকচুয়াল ব্যাপার, তোমাদের মনে রাখার ওপর গুরুত্ব দিতে হবে। অবশ্যই কন্টেন্টও তোমাদের কাছে থাকতে হবে, যে তোমাদের কি মনে রাখতে হবে, যে কি পড়তে হবে আর কি পড়তে হবে না। অনেক ফ্যাক্ট থাকে, যেরকম যারা ব্যাংকের পরীক্ষা দেয় তাদেরকে তো আরো প্রচুর ফ্যাক্ট মনে রাখতে হয়। প্রত্যেকটা ব্যাংকের নাম, প্রত্যেকটা হেডকোয়ার্টারের নাম, কোথায় কোথায় এখন কোন ব্যাংকে কে সিইও বা ম্যানেজিং ডিরেক্টর রয়েছে। তো তোমাদের অত ডিটেলে কিছু পড়তে হবে না, তোমাদের আমি এখানে যা প্রোভাইড করবো সেটা পড়লেই তোমাদের এনাফ, তোমাদের পরীক্ষায় কমন পাবে। আর পরে পরীক্ষার আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু আলাদা সিরিজ শুরু করবো। ইকোনমিক্স এর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ধরো বাজেট থেকে হলো বা বিভিন্ন মানে টপিক থেকে যেগুলো কারেন্ট স্কিম হলো, সেগুলো আমি পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করে দেবো। তার আগে আমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিটের দিকে আমরা জোর দিব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, এটা গেল তোমাদের কোথায় অব্দি পড়লাম আমরা? এলাহাবাদ ব্যাংক অব্দি। আচ্ছা, তার আগে একটা ব্যাংক গঠন হয়েছিল এলাহাবাদ ব্যাংকের পরে একটা ব্যাংক গঠন হলো 1895-তে, যেটার নাম হলো পিএনবি। পিএনবি ফুল ফর্ম, হ্যাঁ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1895 সালে গঠন হলো কোথায়? লাহোরে। কোথায় গঠন হলো? লাহোরে, যেটা এখন কিনা পাকিস্তানে, ঠিক আছে? তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাংক ছিল, কারণ এটা এরকম প্রথম ব্যাংক ছিল যেটা ছিল নাকি পিওরলি ম্যানেজড বাই ইন্ডিয়ানস। পিওরলি মানে
এর আগে যতগুলো ব্যাংক গড়ে উঠলো, আমরা যতগুলো ব্যাংকের ব্যাপারে পড়লাম, সেই ব্যাংকগুলো যেরকম ইউরোপিয়ানরাই এস্টাবলিশ করেছিল, ইউরোপিয়ানরাই ম্যানেজ করতো। কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা হলো এমন একটা ব্যাংক যেটা প্রথম ম্যানেজমেন্টটা করলো ইন্ডিয়ানসরা, পিওরলি ম্যানেজড বাই ইন্ডিয়ানস। পিওরলি এই ব্যাংকটাই প্রথম এরকম ব্যাংক হলো যেটা ইন্ডিয়ানরা ম্যানেজ করলো। যদিও মালিকানা ইন্ডিয়ানদের হাতে ছিল না, কিন্তু ম্যানেজমেন্টটা তখন ইন্ডিয়ান হাতে আসলো। তাহলে সেজন্য এই প্রথম ব্যাংক, তাহলে যদি বলে প্রথম ইন্ডিয়ান ব্যাংক যেটা পিওরলি ম্যানেজড বাই ইন্ডিয়ানস, তাহলে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, 1911 সালে একটা ব্যাংক গড়ে উঠলো যেটার নাম হলো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা গড়ে উঠলো কত সালে? 1911 সালে। ঠিক আছে। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কি বিশেষত্ব ছিল? এটা ছিল পিওরলি ওনড অ্যান্ড ম্যানেজড বাই ইন্ডিয়া। পিওরলি ওনড অ্যান্ড ম্যানেজড বাই ইন্ডিয়ানস। ঠিক আছে, তাহলে পিওরলি ওনড অ্যান্ড ম্যানেজড বাই ইন্ডিয়ান মানে ওন মানে মালিকানা আর ম্যানেজমেন্টটা দুটোই কিন্তু ইন্ডিয়ানদের হাতে ছিল। তাহলে ট্রুলি এটাকে স্বদেশী ব্যাংক বলা হলো। এই ব্যাংকটাকে বলা হলো ট্রুলি স্বদেশী ব্যাংক। স্বদেশী মানে জানো আমাদের দেশের জিনিস। ঠিক আছে, তাহলে যেহেতু এর মালিকানা ছিল আমাদের দেশের দেশের হাতে এবং দেশের জনগণের হাতে, এবং এখানকার ম্যানেজমেন্টও ছিল দেশের জনগণের হাতে, সেজন্য এটাকে বলা হতো পিওরলি ট্রুলি ইন্ডিয়ান ব্যাংক বা স্বদেশী ব্যাংক। ট্রুলি ইন্ডিয়ান ব্যাংক বা ট্রুলি ইন্ডিয়ান ব্যাংক বা স্বদেশী ব্যাংক। ঠিক আছে। তো নেক্সট যে ব্যাংকের সম্বন্ধে আমরা পড়বো সেই ব্যাংকটার নাম হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটারও নাম তোমরা শুনেছো অবশ্যই। সরি, দেখো ইউনিয়ন ব্যাংক, সরি ইউনাইটেড ব্যাংক হবে, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বা ইউবিআই। এটা গঠন হয়েছিল 1919 সালে এবং এটার ইনগরেশন করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এই ব্যাংকটার ইনগরেশন করেছিলেন 1919 সালে। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট থাকলো, এটাও ইম্পর্টেন্ট। ইউনিয়ন ব্যাংক কি হবে? আমি ভুল করেছিলাম। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ইউবিআই বলা হয়, সেটা মহাত্মা গান্ধী 1919 সালে ইনগরেশন করেছিলেন এই ব্যাংকটা। তারপরে একটা ইম্পর্টেন্ট ব্যাংক আসলো 1921 সালে, যার নাম দেয়া হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের বিশেষত্ব কি ছিল? এই ব্যাংকটা গড়ে তোলা হলো তিনটে ব্যাংককে মার্জ করে। ঠিক আছে, তখন ছিল একটা ব্যাংক, ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ বেঙ্গল যেটা 1806 সালে গড়ে উঠেছিল। আরেকটা ব্যাংক ছিল ব্যাংক অফ বোম্বে, সরি আমি আর লিখছি না, ব্যাংক অফ বোম্বে যেটা 1840 সালে গড়ে উঠেছিল। আরেকটা ছিল ব্যাংক অফ মাদ্রাস যেটা 1841 সালে গড়ে উঠেছিল। এই তিনটা ব্যাংকে মার্জ করে কোন ব্যাংক গড়ে তোলা হলো? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটি কিন্তু পরবর্তীকালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরিচিতি লাভ করলো, এটা আমরা পরে পড়বো। তো যাই হোক, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো 1921 সালে। এই প্রশ্নটা কিন্তু WBCS এ অনেকবার এসেছে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে গঠন হয়েছে, এবং বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগে কি নাম ছিল, বা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরবর্তীতে কি নাম হলো। বিভিন্ন একই লাইনকে বিভিন্ন ভাবে কিন্তু তোমাদের কোশ্চেন হিসেবে আসতে পারে। তো এই তিনটে ব্যাংকে মার্জ করে কিন্তু 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো। আচ্ছা, তারপরে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে কি, 1935 কি হলো? 1 এপ্রিল আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো, যেটা এখন আমাদের সেন্ট্রাল ব্যাংকিং অথরিটি। তখন যদিও এটা প্রাইভেট ব্যাংক ছিল, যেহেতু বেশিরভাগ শেয়ার প্রাইভেট কোম্পানির হাতেই ছিল, ঠিক আছে, সেজন্য তখন কিন্তু এটা পাবলিক ব্যাংক ছিল না। ঠিক আছে, কারণ বেশিরভাগ শেয়ার এই ব্যাংকের প্রাইভেট কোম্পানির হাতে ছিল। তো 1 এপ্রিল 1935 এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো আন্ডার আরবিআই অ্যাক্ট 1934। এটা কিন্তু একটা অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো 1935 সালে। আরেকটা কিছু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি তোমাদের ইনফরমেশন। যেরকম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের রিকমেন্ডেশনে। ঠিক আছে, তো 1926 বা 25 এরকম কোন একটা সময় হিল্টন ইয়ং কমিশন গঠন করা হয়েছিল। হিল্টন দেখা যাচ্ছে, ইয়েস, হিল্টন ইয়ং কমিশন
গঠন করা হয়েছিল। এই কমিশনই বলেছিল যে ইন্ডিয়ায় একটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা হোক, ঠিক আছে। তার রিকমেন্ডেশন কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো কত সালে? 1 এপ্রিল। তোমরা ডেটটাও মনে রাখতে হবে এখানে, কিন্তু সেম ইম্পর্টেন্ট, যেমন 1 জানুয়ারি না 1 এপ্রিল, এটা নিয়ে তোমাদের পরীক্ষা হলে কনফিউশন হতে পারে। তাহলে 1 এপ্রিল 1935 কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো আন্ডার আরবিআই অ্যাক্ট বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 আন্ডার রিকমেন্ডেশন অফ হিল্টন ইয়ং কমিশন। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে যে প্রথম গভর্নর কে ছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার? তাহলে প্রথম গভর্নর অবশ্যই ব্রিটিশ ছিলেন, তার নাম ছিল স্যার অসবর্ন স্মিথ। তাহলে তার নাম ছিল, ফার্স্ট গভর্নরের নাম ছিল স্যার অসবর্ন স্মিথ, ঠিক আছে। ইনি ছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর, ঠিক আছে। আচ্ছা, এটা গেল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে আসলো, আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? কোথায় গঠন হলো? ক্যালকাটা। আগে কলকাতার নাম ছিল ক্যালকাটা। ক্যালকাটায় কিন্তু এর হেডকোয়ার্টার ছিল ফ্রম 1935 থেকে 1937 অব্দি। 1937 থেকে কিন্তু এখন অব্দি, 1937 থেকে টিল নাও এখন অব্দি এর হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই। তাহলে পার্মানেন্টলি এর হেডকোয়ার্টার এখন মুম্বাইতে শিফট করে দেওয়া হলো 1937 সাল থেকে, ঠিক আছে। পার্মানেন্টলি এর হেডকোয়ার্টারটা তোমার মুম্বাইতে শিফট করে দেওয়া হলো। তারপরে এবার যেহেতু আরবিআই গঠন ছিল, তোমাদের বললাম এটা পাবলিক সেক্টর ব্যাংক ছিল না, এটাকে আর স্বাধীনতার পর তো জানো ন্যাশনালাইজ করা হবে, রাষ্ট্রায়ত্তকরণ করা হলো। অনেকগুলো ব্যাংকে বিভিন্ন সময় রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। তো প্রথমে 1 জানুয়ারি, এই ডেটটাও মনে রাখবে, 1 জানুয়ারি 1949 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কি করে দেওয়া হলো? ন্যাশনালাইজড করে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এই পরীক্ষা, এটাও অনেকবার পরীক্ষা হয়েছে। তাহলে এখানেও ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে 1 এপ্রিল নয়, 1 জানুয়ারি। তাহলে 1 জানুয়ারি 1949 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজড করে দেওয়া হলো এবং বা রাষ্ট্রায়ত্ত করে দেওয়া হলো। এবং আরেকটা অ্যাক্ট পাস করা হলো তখন, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। তার মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে অধিকার দেওয়া হলো যে সে অন্যান্য ব্যাংকে রেগুলেট এবং কন্ট্রোল করতে পারবে। তাহলে আরেকটা কোশ্চেন আসতে পারে যে কোন অ্যাক্টের মাধ্যমে আরবিআই কে এই ক্ষমতাটা দেওয়া হলো যে সে অন্যান্য ব্যাংকগুলোকে রেগুলেট করতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে? তাহলে অ্যান্সার হবে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। অনেকে অপশনে তোমাদের দিতে পারে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, তাহলে কিন্তু অ্যান্সার সেটা হবে না, অ্যান্সার হবে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন আরবিআই? তাহলে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন স্যার সিডি দেশমুখ, সিডি দেশমুখ। যাই হোক, আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার উপরে বিশাল মানে অনেক বড় এটা একটা টপিক নিজের মধ্যে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফাংশন গুলো পড়তে হবে, মনিটারি পলিসি পড়তে হবে, আরো অনেক কিছু রিজার্ভ ব্যাংকের মানে সাথে রিলেটেড অনেক বড় এটা একটা টপিক, সেটা আমরা আলাদাভাবে পড়বো। এখন জাস্ট আমরা হিস্ট্রি পড়ছি ইন্ডিয়ান ব্যাংকিং, সিগনিফিক্যান্ট কি কি ব্যাপারগুলো হয়েছিল স্বাধীনতার আগে থেকে শুরু করে স্বাধীনতার পর অব্দি, কখন ন্যাশনালাইজেশন হলো, ওগুলো আমরা আজকে শর্টে দেখে নিচ্ছি। তো যাই হোক, নেক্সট পয়েন্ট দেখো, 1955 ইম্পর্টেন্ট আরেকটা কাজ হলো, কি হলো 1955 যেটা বলেছিলাম তোমাদের, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে ব্যাংক অফ ইন্ডিয়াকে নাম পরিবর্তন করে রিনেম করে কি করে দেওয়া হলো? রিনেমড অ্যাজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কত সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গঠন হলো যদি বলা হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 1955 বলবে, নট 1921। কারণ 1921 যে ব্যাংক গঠন হয়েছিল তার নাম ছিল কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হিসেবে এই ব্যাংকটা গঠন করা হলো 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে রিনেম করে, ঠিক আছে। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করার পিছনে দুটো মূল কারণ ছিল। একটা ছিল স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা নিজেদের একটা ব্যাংক দরকার ছিল, একটা যে সরকারি ট্রানজেকশন গুলো যেই ব্যাংকের মাধ্যমে করতে পারে। আরেকটা কারণ ছিল যে রুরাল এলাকাগুলোতে বা সেমি আরবান এলাকাগুলোতে যেখানে ব্যাংকিং ব্যবস্থা সেরকম ভাবে তখনও গড়ে ওঠেনি, সেইগুলো এলাকাতে যাতে ব্যাংকিং স্প্রেড হতে পারে, ব্যাংকিং সিস্টেমটা স্প্রেড হতে পারে বা ফিনান্সিয়াল ইনক্লুশন হতে পারে, তার জন্য কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গঠন করা হয়েছিল 1955 সালে। 1955 সালে আরেকটা প্রাইভেট ব্যাংকেরও গঠন হয়েছিল,
তার নাম হচ্ছে আইসিআইসিআই। তো সেগুলো আমরা পরে পড়বো, জাস্ট আমরা এখন ইম্পর্টেন্ট এভলিউশন, ব্যাংকিং এভলিউশন দেখছি, ঠিক আছে। তো যাই হোক, এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ব্যাংকিং এভলিউশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, লাস্ট ইয়ারেও পরীক্ষা এসেছে এখান থেকে, যে তারিখটা কি একটু দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, 19 জুলাই, কারণ ডেটটাও তোমাদের এখন পরীক্ষায় আসছে, তাহলে ডেটটাও মনে রাখতে হবে। 19 জুলাই 1969 কি করা হলো, 14টা মেজর ব্যাংককে ন্যাশনালাইজ করে দেওয়া হলো। ব্যাংক 14 মেজর ব্যাংক were nationalized and এটাকে বলা হলো ফার্স্ট ফেজ অফ ন্যাশনালাইজেশন। কারণ আরেকটা ফেজ হয়েছিল 1980 সালে, এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট ফেজ অফ ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, যেটা হয়েছিল 19 জুলাই 1969-এ, যার মাধ্যমে কি করা হয়েছিল, 14টা বড় বড় ব্যাংককে ন্যাশনালাইজ করে দেওয়া হয়েছিল। প্রাইম মিনিস্টার তখন ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ঠিক আছে। আর এটাকে বলা হতো প্রথম ফেজ ন্যাশনালাইজেশন, কারণ এতগুলো ব্যাংককে একসাথে ন্যাশনালাইজ করা হলো একটা ফেজে 1969 সালে, আরো 6টা ব্যাংককে ন্যাশনালাইজ করা হলো 1980 সালে। তাহলে পরের পয়েন্ট ওটাই পড়বো আমরা, যে সেকেন্ড ফেজ অফ ন্যাশনালাইজেশন কবে হলো, 1980 সালে। তাহলে 1980-তে সেকেন্ড ফেজ অফ ন্যাশনালাইজেশন, তোমাদের ন্যাশনালাইজেশন শুরু হয়ে গেল, সেকেন্ড ফেজ, যেখানে 6 মোর ব্যাংক কে ন্যাশনালাইজড করা হলো, 6টা আরো ব্যাংককে ন্যাশনালাইজড করে দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু আরো ইম্পর্টেন্ট তোমাদের বলে দিই, যে ব্যাংকিং হিস্ট্রিতে এটা গেল সরকারি ব্যাংকগুলোর কথাই আমরা বলতেছিলাম। এবার এখনো সরকারি ব্যাংকের কথাই বলবো, কিন্তু স্পেসিফিক্যালি কিছু কিছু ব্যাংক গড়ে তোলা হলো 1975-এর পর থেকে, যেগুলো স্পেসিফিক সেক্টরকে সার্ভ করতো। যেরকম এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য নাবার্ড গঠন হলো, ইন্ডাস্ট্রি গুলোকে ডেভেলপ করার জন্য সিডবি বা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হলো, ফরেন এক্সচেঞ্জকে ফরেন ট্রেডকে ডেভেলপ করার জন্য এক্সিম ব্যাংক গঠন করা হলো, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক 1982-তে, ঠিক আছে। আরেকটা স্পেসিফিক ব্যাংক ছিল যার নাম হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক, যেটা 1988 সালে গঠন করা হয়েছিল। তাহলে আরআরবিটা দেখে নিই, টাইম খুব তাড়াতাড়ি আমরা একটু দেখে নিই, কারণ অনেকটাই তোমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আরআরবি যেটা 2 অক্টোবর, অলওয়েজ ডেট গুলো তোমাদের ইম্পর্টেন্ট। 2 অক্টোবর 1975-এ কি করা হলো, আরআরবি কে ক্রিয়েট করা হলো, রুরাল ব্যাংক গঠন করা হলো। কিসের জন্য, রুরাল এলাকাগুলোকে সার্ভ করার জন্য রিজিয়নাল রুরাল ব্যাংকগুলোকে তৈরি করা হলো, ফুলফিল দ্য নিডস অফ দ্য রুরাল পপুলেশন অফ দ্য কান্ট্রি অ্যান্ড টু প্রমোট ফিনান্সিয়াল ইনক্লুশন, ঠিক আছে। তাহলে এই ডেটটা মনে রাখবে, গান্ধীজির জন্মদিন 1975 সালে কিন্তু রিজিয়নাল রুরাল ব্যাংক গঠন করা হয়েছিল। গত বছর একটা প্রশ্ন এসেছিল যে আমাদের দেশে এখন রিজিয়নাল রুরাল ব্যাংকের সংখ্যা কত, ঠিক আছে, এই প্রশ্নটাই এসেছিল। তারপরে নেক্সট দেখো, এগ্রিকালচারের জন্য একটা ব্যাংক গঠন করা হলো, স্পেসিফিক এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য, যার নাম দেওয়া হলো নাবার্ড। সবগুলো কিন্তু আরবিআই আন্ডারে গঠন করা হলো নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর, এগুলো আমরা পরেও পড়বো, তাহলে এখানে আমি ডিটেলে বলছি না। নাবার্ড গঠন হলো 1982 সালে। এই ফুল ফর্মটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট যে ব্যাংকটা গঠন হলো 1982, এবার এক্সিম ব্যাংক গঠন হলো, EXIM বড় হাতে। এক্সিম ব্যাংকও সেই 1982 সালেই গঠন হলো, যার ফুল ফর্ম হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। বুঝতেই পারছো এই ব্যাংকের কি ফাংশন হবে, এই ব্যাংকের ফাংশন এক্সপোর্ট আর ইম্পোর্ট কে ডেভেলপ করা, ঠিক আছে, বা বলতে পারে এক্সপোর্ট কে একটু এগিয়ে নিয়ে যাওয়া, ইম্পোর্ট কে কমিয়ে নিয়ে আসা। এই কোশ্চেনটাও গত বছর পরীক্ষায় এসেছে। এখন যে 4টা পয়েন্ট বলবো সেগুলো সবই পরীক্ষায় এসেছিল। সিডবি গঠন হলো 1990 সালে। সিডবির ফুল ফর্ম হচ্ছে SIDBI। সিডবি গঠন হলো 1990 সালে। এটার ফুল ফর্ম ছিল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই প্রশ্নটাই পরীক্ষায় এসেছিল যে সিডবির ফুল ফর্ম কি, স্মল ইন্ডাস্ট্রি। তাহলে দেখতে পাচ্ছ এটা স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করার জন্য এই ব্যাংকটা গঠন হয়েছিল। তো এই ব্যাংকটা গঠন হয়েছিল 1990 সালে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি ছোট ছোট কুটির শিল্পগুলোকে ডেভেলপ করার জন্য। এই কোশ্চেনটাও পরীক্ষায় এসেছিল। আর নাবার্ড কবে গঠন হয়েছিল এটাও এসেছিল, ঠিক আছে। আরআরবি কটা ছিল, কতগুলো এখন টোটাল কতগুলো আরআরবি আছে আমাদের দেশে সেটা এসেছিল, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে 1988 সালে আরেকটা ব্যাংক গঠন হয়েছিল, যেটাকে বলা হয় NHB,
ন্যাশনাল হাউসিং ব্যাংক, এটাও আরবিআই এর আন্ডারে গড়ে উঠেছিল ন্যাশনাল হাউসিং ব্যাংক। ঠিক আছে, আচ্ছা নারসিম্মাম কমিটির রিকমেন্ডেশনে কিন্তু তোমাদের এই আরআরবি গুলো গঠন করা হয়েছিল। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে আরআরবি যে গঠন হয়েছিল তার রিকমেন্ডেশন করেছিলেন নারসিম্মাম কমিটি। নারসিম্মাম কমিটির রিকমেন্ডেশন, এই কোশ্চেনটাও গত বছর মেইনে পরীক্ষায় এসেছিল যে কোন কমিটি নিম্নলিখিত কোন কমিটি ব্যাংকিং সেক্টরের সাথে নির্গত মানে সরি যুক্ত, তাহলে এটার অ্যান্সার হবে নারসিম্মাম কমিটি। তোমাদের গত বছর প্রশ্নগুলো দেখিয়ে দিই, দেখো দ্য মেইন ফাংশন অফ, দেখতে পারো দ্য মেইন ফাংশন অফ এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংকের মেইন ফাংশন জিজ্ঞেস করেছে, তাহলে অ্যান্সার হবে অবশ্যই টু প্রমোট এক্সপোর্টস অ্যান্ড কার্টেল ইম্পোর্টস, দেখতে পাচ্ছ। তারপরে দেখো সিডবি স্ট্যান্ডস ফর, সিডবির ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, এটা লাস্ট ইয়ারের কোশ্চেন পেপার, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড, সরি দেখতে পাচ্ছ না, হাউ মেনি ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন 1969, দেখো এই কোশ্চেনটা এখনই বললাম, 14টা ব্যাংককে 1969 ন্যাশনালাইজড করে দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছ। নেক্সট দেখো নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ইন, কোন 5 ইয়ার প্ল্যানে নাবার্ড এস্টাবলিশড হয়েছিল, তাহলে 6th 5 ইয়ার প্ল্যানে, কারণ 1982 সালে কিন্তু আমাদের 6th 5 ইয়ার প্ল্যান চলছিল। আচ্ছা নেক্সট দেখো নারসিম্মাম কমিটি রিকমেন্ডেশন আর রিগার্ডিং হুইচ সেক্টর, কোন সেক্টরের ক্ষেত্রে নারসিম্মাম কমিটি রিকমেন্ডেশন দিয়েছিল, তাহলে অ্যান্সার হবে ব্যাংকিং সেক্টর। ওকে, খুব সোজা সোজা প্রশ্ন দেখতে পাচ্ছ, কোনো কঠিন নয়। যাই হোক এই যে দেখো হাউ মেনি রুরাল ব্যাংকস আর প্রেজেন্টলি ওয়ার্কিং ইন ইন্ডিয়া, তাহলে দেখে নাও এই কোশ্চেনটাও পরীক্ষায় এসেছিল, এটা কারেন্ট টপিকে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখো, হু ওয়ার্ক অ্যাজ আরবিআই's এজেন্ট ইন দ্য প্লেসেস ওয়ার ইট হ্যাজ নো অফিসিয়াল, তাহলে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে রিজার্ভ ব্যাংক অফিস নেই সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এজেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ ব্যাংকিং সেক্টর থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে, এবং আমি এইটুকু যে আজকে ক্লাস নিলাম সেখান থেকে কিন্তু তোমরা 5-6টা কোশ্চেন কমন পেয়ে গেলে। তো যাই হোক এই আমার লেসন গুলোকে ফলো করো, তোমাদের অবশ্যই এগুলো খুবই ইউটিলাইজ করতে পারবে, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের ভিডিওটি। ধন্যবাদ।